আমার প্রিয় ছেলেরা সবাই কোথায় আছো, কে কেমন আছো কিছুই জানি না, তাই না? আশা করি সবাই ভালো ভালো আছো এবং বাসায় আছো। বাসায় থাকাটাই আমি মনে করি তোমাদের জন্য এখন শ্রেয়। আর যে গরম, তাতে সবাই বাসায় আরামে থাকতে পারবে। আর এই সিজনে সবাই আম কাঁঠাল খাবে আর গরম অনুভব করে বাসায় ঘুমাবে, অবশ্যই মাটিতে, নাকি? কারণ অনেক গরম পড়েছে। ঢাকায় তো খুবই অবস্থা, অনেক গরম। আমরা রাস্তায় বের হলেই মনে হয় তাপ আমাদের ঘিরে ধরছে। ঠিক আছে, আমি ছোটকালেও এত গরম দেখিনি, এখন যে পরিমাণ গরম আমরা দেখছি। আমরা যে ভূগোলে গত শেষ ক্লাসে জলবায়ু পরিবর্তন সম্পর্কে জেনেছি, তাহলে আমরা বুঝতে পারছি যে কি পরিমাণ জলবায়ু পরিবর্তন হয়ে গেছে। আমি কিন্তু বললাম যে আমি কিন্তু ছোটবেলায় এত গরম দেখিনি, তখন কিন্তু আমাদের টিনের চালের ঘর ছিল। ঠিক আছে, এত বিল্ডিং অবশ্য ছিল না তখন। তো এই যে না থাকার কারণ জলবায়ুর পরিবর্তন, গরম কিন্তু আমরা অনুভূত করেছি, কিন্তু এরকম গরম বাবা অনুভূত করিনি। এখন ফ্যানের নিচে থাকলেও মনে হয় ঘামছি, আর তখন টিনের ঘরে থেকেও ফ্যানের নিচে থাকলেই মনে হয়েছে না, ওকে, ইটস ওকে, এখন থাকা যাবে। তো ছেলেরা, আজকে আবার আমি আমার পড়া শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? অনেক ছেলেদের চেহারাই তো এখনো দেখিনি, আবার অনেকেই ঘুমাচ্ছ এখনো। আমি দেখছি আমাদের ছেলেরা সবাই ক্লাসে যে কতটা নির্জীব এখনো, তাই না? তাই আমি মনে মনে চিন্তা করছি তাদের ছুটির আমেজ এখনো শেষ হয়নি। ঈদের আমেজ তো আছে, এই সাথে আম কাঁঠাল খাবার আমেজটাও আছে। তো এখন তো আর আম কাঁঠাল খাবে না, মানে এই সময়টাতে, এখন বলতে আমি এই সময়টাতে বলেছি, এই সময়টাতে একটু আম কাঁঠাল তো আর খাবে না, খাবে গরমের বাতাস। এখন আর এখন তুমি গাছে উঠেও আম পাড়তে পারবে না, বিকাল দিকে উঠতে হবে। বিকেল হবে আর একটু পরে, এখন না, এখন দিন বড় হচ্ছে, সামনে জুন মাস আসছে, কি সবচেয়ে বড় দিনের সময় আসতেছে, তাই না? তো ছেলেরা, আজকে আমি তোমাদের শেষ ক্লাস, মনে হয় আমার ক্লাসটি মনে নেই, আমি আবার মনে করে দিলাম। আমি শেষ ক্লাস মেবি ফেব্রুয়ারিতে নিয়েছিলাম বা জানুয়ারির শেষ নাগাদ। তো তখন আমি তোমাদের পড়িয়েছিলাম মহাসাগরের বিশ্বব্যাপী সমুদ্রের বন্টন। তোমাদের সপ্তম অধ্যায়ে ছিল বিশ্বব্যাপী সমুদ্রের বন্টন, বাড়িমণ্ডল চ্যাপ্টারের। তো এই যে বাড়িমণ্ডল চ্যাপ্টারের সপ্তম অধ্যায়ের পড়াটা, সেই পড়ারই একটি অংশ হচ্ছে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি বা মহাসাগরীয় মহাসাগরীয় তলদেশের ভূমিরূপ। তো শুরু করি আজকে মহাসাগরীয় তলদেশের ভূমিরূপ। যেহেতু এত গরম, তাই আমি মহাসাগর নিয়ে আসলাম। একটু সাগর পাড়ে গেলে হয়তো গরম বাতাসই লাগবে এই সময়টাতে, ঠিক আছে, কিন্তু তারপরে একটু আরামদায়কই লাগে। তোমরা কি কেউ সাগরে গিয়েছো? কাছে থাকলে অবশ্যই আমি এটা জিজ্ঞেস করতাম যে তোমরা কেউ সাগরে গিয়েছো কিনা। সাগরে যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই এটা ভালো করে জানো যে সাগরের যে বাতাস সেটি আরামদায়ক। তার থেকে বড় কথা, আমরা যখন সাগরের দিকে তাকাই তখন মনে হয় যে পৃথিবী অনেক বড়। আমার কাছে আমি যে পৃথিবী দেখেছি সেই পৃথিবী মোটেও বড় না, পৃথিবী তার থেকেও অনেক বড়। এই যে পৃথিবী বৃহৎ, আর এই পৃথিবীর বৃহৎ অংশে আমি যখন পড়িয়েছিলাম সর্বশেষ, আমি কিন্তু বলেছি পৃথিবীর বেশিরভাগ, অর্থাৎ 3 ভাগে, আমরা যদি 4 ভাগ ধরি তাহলে 3 ভাগই জল আর 1 ভাগ হচ্ছে স্থল। ঠিক একইভাবে এই যে 3 ভাগ জল, এই জলের এই যে ভূমিরূপ, সেটি আমরা পড়বো। এখন মনে মনে চিন্তা করছো যারা জিওগ্রাফি আগে পড়নি যে ভূমিরূপ আবার কি জিনিস, কারণ ভূমিরূপ তো পৃথিবীর উপরই ভাগে হয়, নিচের ভাগে কিভাবে সম্ভব? বাবা সম্ভব। পৃথিবীর আমরা যেরকম স্থল ভাগে কোথাও দেখছি উঁচু পাহাড় পর্বত, কোথাও নিচু আগ্নেয়গিরি, মালভূমি, সমভূমি, এগুলো আমরা সব পড়েছি না? তো এই একই জিনিস আমরা কিন্তু সমুদ্রের তলদেশেও থেকে থাকে। আমাদের যে সমুদ্র, সে সমুদ্রের তলদেশেও আছে, এবং এই ভূপ্রকৃতি খুবই, মানে এই স্থল ভাগের ভূপ্রকৃতি থেকে তলদেশের ভূপ্রকৃতি খুবই বৈচিত্র্যময় একটি ভূপ্রকৃতি। তো সমুদ্রের তলদেশ নিয়ে জানার আগ্রহ থেকেই মূলত এই সমুদ্রের তলদেশের অভিযান পরিচালনা করা হয়। তো সমুদ্রের অভিযান পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যালেঞ্জার অভিযান। যদিও তোমাদের এটি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত না, তবু আমি তোমাদের একটু বলে নেই যে কিভাবে হচ্ছে। পৃথিবী যখন প্রথম মানুষে যাতায়াত করছে এবং সমুদ্র সম্পর্কে জানার আগ্রহ হয়, তখন থেকেই মূলত
এই সমুদ্র নিয়ে গবেষণা কার্য করা হয়। তো সমুদ্র নিয়ে যখনই গবেষণা কার্য করা হয় বা সমুদ্র নিয়ে যখনই কোনো তথ্য মানে জানার ইচ্ছা প্রকাশ হয়, তখন মানুষ সেখানে অভিযান পরিচালনা করে। এখন সমুদ্র তলদেশে সাঁতার কেটে কেটে অভিযান পরিচালনা করেনি বাবা। প্রথমেই হচ্ছে সমুদ্রের তলদেশের উপরিভাগে যে ভ্রমণ, সেই ভ্রমণের যে চলাচলের পথ, সেই চলাচলের পথ থেকে মূলত আমাদের এই সমুদ্রের ভূঅভ্যন্তর বা সমুদ্রের অভ্যন্তর সম্পর্কে জানার আগ্রহ। তো এই যে সমুদ্রের পানির তলদেশে কি আছে সেই জানার আগ্রহ থেকেই মূলত মানুষ এই সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানতে পেরেছে। তো প্রথম থেকেই যে একদম হোমার থেকে শুরু করে টলেমি পর্যন্ত কিন্তু একদম পৃথিবীতে এই সমুদ্রের অভিযান পরিচালনা হয়েছে। কলম্বাস যেমন আমেরিকা আবিষ্কার করেছিল, যদিও কলম্বাস আমেরিকা যায়নি, গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজে। তো ওয়েস্ট ইন্ডিজ যখন চলে গিয়েছিল, তাদের যাতায়াত পথ সে সেটি এঁকে রেখেছিল এবং বলেছিল এখানে গেলে এই জিনিসটা হবে, এখান দিয়ে গেলে বাধাগ্রস্ত হব, তলদেশ থেকে একটি বাধাগ্রস্ত হবে, বাতাসের বাধাগ্রস্ত হবে। তো এই যে বিষয়গুলো বাবা, সেই বিষয়গুলো মূলত আমাদের অধ্যয়নের বিষয় এখন চলে আসছে। যে তলদেশ দিয়ে যাবার পথে একটি নৌকা বা একটি বড় জাহাজ যাবার ক্ষেত্রে বাধা কেন আসবে? অবশ্যই সেখানে কোনো উঁচু ভূমি আছে, কেউ তো আর ওখানে ধরে রাখেনি, তাকে ধরে রাখছে, ধরে রাখেনি। তাহলে ধরে যদি না রাখে তাহলে অবশ্যই সেখানে বাধার কারণ থাকবে। তো এই যে বিষয়গুলো, সেগুলোতে পরবর্তীতে ম্যাগেলানের ভারত আবিষ্কার, দেন হচ্ছে কুকের পুরো বিশ্ব, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় যে তার চলাচল, কুকের অভিযান, সেই বিষয়গুলো থেকে ধীরে ধীরে আমাদের এই সমুদ্রের তলদেশে জানার সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়েছে। তো সমুদ্রের তলদেশ সম্পর্কে প্রথমেই মানুষ জেনেছে সেটি হলো একটি ভারী জিনিস কোনো তার বা সুতার সাথে বা দড়ির সাথে বেঁধে কোন স্থানে ফেলে দিত, ফেলে দিয়ে তারপর সমুদ্রের তলদেশের অভ্যন্তরে যদি সেটি মানে উঁচু অংশে গিয়ে পড়তো তাহলে কম রাখতো তার বা সুতা বা দড়ি, তাহলে মনে করতো যে স্থানটি উঁচু। যদি অনেক গভীর পর্যন্ত চলে যেত তাহলে বলতো যে না, এটা অনেক গভীর অংশ। এইভাবে জেনেছে। কিন্তু পরবর্তীতে যখন মানুষ বিজ্ঞানিক বা বৈজ্ঞানিক ভাবে আবিষ্কৃত হয়েছে বা বিজ্ঞানের উন্নত হয়েছে, তখন মানুষ শব্দ তরঙ্গের সাহায্যে মূলত সমুদ্রের তলদেশ সম্পর্কে জানতে পেরেছে। সমুদ্রের তরঙ্গ, শব্দ তরঙ্গটা কি? সমুদ্রের শব্দ প্রতি সেকেন্ডে পানি রাশির মাধ্যমে 1475 মিটার নিচে নামে। তাহলে পানি রাশির মধ্যে যদি সে প্রতি সেকেন্ডে 1475 মিটার নিচে নামে, তাহলে ফিরে আসতেও ঠিক প্রতি সেকেন্ডে তার অতটুকু, মানে ফিরেও আসবে 1 সেকেন্ডে ওই এটুকুই 1475। তাহলে এইভাবে শব্দ তরঙ্গ যেহেতু মাপে, তখন শব্দ তরঙ্গ নিচে নেমে যেতে এবং সেখান থেকে ফিরে আসতে যে সময়ের দরকার, তাকে সেখান থেকে ভাগ করে গভীরতা দিয়ে, ওই অঞ্চলের গভীরতা দিয়ে ভাগ করে মূলত সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। এবং এই গভীরতা যখন নির্ণয় করা শুরু করলো, দেখলো কোন স্থানে উঁচু, কোন স্থান অনেক নিচু, তখন তারা চিন্তা ভাবনা করতে লাগলো যে এটি অবশ্যই কোনো না কোনো কারণে আছে। তাহলে অবশ্যই ওই স্থানটি উঁচু, এই স্থানটি নিচু। এই যে উঁচু নিচু ভূপ্রকৃতি, উঁচু নিচু সবকিছু, এই ধারণা থেকেই মূলত সমুদ্রের তলদেশের মেপেছে। তো সমুদ্রের তলদেশে পরবর্তীতে যে চ্যালেঞ্জার অভিযান এবং বিভিন্ন জন মারের অভিযান, সেই জন মারের সর্বশেষ চ্যালেঞ্জার অভিযান থেকে আরো বেশি, বর্তমানে তো সমুদ্র এখানে একটি গবেষণারই বিষয়। সমুদ্রের তলদেশ রোবটের সাহায্যে, নানা ধরনের জিনিসের সাহায্যে আমরা এখন সমুদ্রের তলদেশ সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারি। ঠিক আছে? তো এই যে সমুদ্রের তলদেশ, বিভিন্ন স্থানের গভীরতার তারতম্যের অনুযায়ী সমুদ্রের তলদেশকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রধানত আমরা যেমন ভূমিরূপকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? সমভূমি, মালভূমি আর হচ্ছে পর্বত, তাই না? ঠিক একইভাবে এই সমুদ্রের তলদেশের ভূমিরূপকে 4 ভাগে ভাগ করা হয়েছে গভীরতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে বাবা? গভীরতার ভিত্তিতে। সেটি কি? 1 মহীসোপান, 2 মহীঢাল, 4 3 কলমে কালি আসে না, এটি আমরা এটা ব্যবহার করি। 3 গভীর সমুদ্রের সমভূমি,
4 সমুদ্র খাত। এখন এই যে আমরা কিন্তু যখন ভূমিরূপ পড়েছি আমাদের, তখন পর্বতের শ্রেণীবিন্যাস জেনেছি, মালভূমির শ্রেণীবিন্যাস জেনেছি, বা সমভূমির শ্রেণীবিন্যাসও জেনেছি। আবার বলেছি যে বিভিন্ন অঞ্চলে সমভূমি বিভিন্নভাবে গঠিত হচ্ছে, পর্বতের গঠন রূপ ভিন্ন প্রকৃতির। তো এই যে গঠন প্রক্রিয়া ভিন্ন প্রকৃতির হওয়াতে আমরা ভাগও করেছি ভিন্ন প্রকৃতি ভাবে, ঠিক একইভাবে সমুদ্রের তলদেশের এই অংশগুলো আমরা জানবো। তবে সমুদ্রের তলদেশের সবচেয়ে বৈচিত্র্যময় হচ্ছে এই অংশটি, কারণ এই অংশেই বেশিরভাগ হচ্ছে আরো ভিন্ন ধরনের বৈচিত্র্যময় ভূমিরূপ রয়ে গেছে। যাই হোক, আমরা আগে পরে জানি। আমরা প্রথমেই যেটি জানবো সেটি হচ্ছে মহীসোপান কি। মহীসোপান, সোপান মানে কি? কেউ কি বলতে পারবে সোপান মানে কি? লিখে দাও, তাহলেও আমি দেখতে পারবো। কেউ তো নেই মনে হয়। ক্লাসে কি দেখা দেখি হচ্ছে না? সব কি পড়াশোনা সবাই রেখে দিছে? যাই হোক, আমি এই সম্পর্কে পরে একটি গল্প শোনাবো শেষে, ক্লাসের শেষে। পৃথিবীর মহাদেশ সমূহর চতুর্দিকে স্থল ভাগের কিছু অংশ আমরা বলি যে ভূঅভ্যন্তর বলছি কেন, স্থল ভাগের কিছু অংশ চলে গেছে হচ্ছে সমুদ্রের তলদেশে। এই যে সমুদ্রের তলদেশে যাওয়া সেই অংশটি এবং সমুদ্রের অংশ যেখান থেকে শুরু হয়েছে এই অংশটাকে মূলত মহীসোপান বলে। আমরা যদি পুস্তকের ভাষায় বলি তাহলে বলবো মহাদেশ এবং মহাসাগরের সংযোগ স্থল থেকে সাগরের দিকে ক্রমশ নিমজ্জিত মহাদেশের অংশ মহীসোপানের নিমজ্জিত অংশই হচ্ছে মহীসোপান। অর্থাৎ সাগর এই হচ্ছে আমাদের স্থলভাগ, সাগর পাড়ে যেখানে আমরা হাঁটাচলা করি মূলত সেই অংশটি, এই হচ্ছে আমাদের স্থলভাগ, তাই না? এই স্থলভাগ আর এই হচ্ছে সমুদ্র, বাড়ি রাশি পানি। তো এই যে বাড়ি আর এই যে স্থলভাগ, এইখান থেকে যে অংশটি, এটা হচ্ছে মহাদেশীয় অংশ। ঠিক আছে, এই মহাদেশীয় অংশ যে ক্রমজ্জিত নিচু হয়ে গেছে সেই মহাদেশের নিচু অংশটিকে আমরা বলি মহীসোপান। মহীসোপান এই মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর গড় প্রশস্ততা প্রায় 65 কিলোমিটার। প্রশস্ততা হচ্ছে চওড়া, অর্থাৎ এটি কতটুকু চওড়া হয়েছে, ডেপথ প্রায় 65 কিলোমিটার। মহীসোপানের বৈশিষ্ট্য সাধারণত নির্ভর করে এই যে উপকূল ভাগটা, তার মানে একটি মহাদেশের অংশটি কি রূপে গঠিত হয়েছে। মহাদেশের অংশ যদি পলল দ্বারা গঠিত হয় তাহলে মহীসোপান অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। আবার ওই অংশে যদি কোনো পাললিক শিলা না থাকে বা কোনো কঠিন শিলা দ্বারা গঠিত হয় বা কোনো পাহাড় পর্বত থেকে থাকে, তাহলে অবশ্যই মহীসোপানটি হবে স্মল বা ছোট আকৃতির। তো এই যে মহীসোপান কি বলছে, তাহলে পার্শ্ববর্তী উপকূলবর্তী অঞ্চল প্লাবন সমভূমি বা সমতল হলে মহীসোপান অত্যন্ত প্রশস্ত আর অল্প ঢালযুক্ত হবে। আর যদি উপকূলবর্তী পার্বত্যময় খাড়া ঢালযুক্ত পার্বত্যময় অঞ্চল হয় তাহলে মহীসোপান হবে খাড়া ঢালযুক্ত এবং সেটি হবে সরু। ঠিক আছে, তো ছেলেরা তোমরা এই বিষয়টি ভালো করে আরো আমি বলবো, এখনই বলছি বাবা, লেখা খুব স্পষ্ট আমার কাছে মনে হচ্ছে। তো মহাসাগরের সোপানের সবচেয়ে উপকূলীয় অংশটি যেটি আমি একে দেখালাম বাবা, যেটি একে দেখালাম, এই যে এই অংশটি, এটাকে বলা হয় উপকূলীয় ঢাল। এই অংশটিকে বলা হয় উপকূলীয় ঢাল। বুঝতে পারছো? তো এই যে হচ্ছে মহীসোপানের আমাদের মূল মহাদেশ এবং মহাসাগরের সংযোগস্থল থেকে সাগরের দিকে ক্রমশ নিমজ্জিত অংশকেই বলা হয়ে থাকে কি মহীসোপান। এই মহীসোপানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তটদেশীয় অঞ্চল
তটদেশীয় অঞ্চল আর একটি হচ্ছে ঝিনুক অঞ্চল। তটদেশীয় অঞ্চলটা কি? তার মানে তট, কিনার, তাই না? সমার্থক শব্দ। তীরভূমির যে স্থানে জোয়ার ভাটার সময় পানি উঠানামা করে সেই স্থানটিকে বলা হয়ে থাকে তটদেশীয় অঞ্চল। সমুদ্র তট বলতে এই অঞ্চলকেই সাধারণত বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এখানে হচ্ছে আমার স্থলভাগ, এখান থেকে পানি রাশি আসছে, জোয়ারের সময় পানি রাশি এই পর্যন্ত ওঠে, অর্থাৎ জোয়ার ভাটার যে স্থানটি সেটি হচ্ছে তটদেশীয় অঞ্চল। জোয়ার ভাটার যে স্থান সেটি হচ্ছে তটদেশীয় অঞ্চল। আর আরেকটি যেটি সেটি হচ্ছে ঝিনুক অঞ্চল। এখন আমরা জানি ঝিনুক অঞ্চলটা কি। তটদেশীয় অঞ্চলের পর মহীসোপানের সীমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে ঝিনুক অঞ্চল বলে। অর্থাৎ এই অংশটি তো ধীরে ধীরে নিচের দিকে নামবে। এইভাবে যে অঞ্চলটি নিচের দিকে নামার যে আগ পর্যন্ত অঞ্চল, মানে আগের অংশটি, সেটিকে বলা হয়ে থাকে ঝিনুক অঞ্চল। এটি হচ্ছে তটদেশীয় অঞ্চল আর এটি হচ্ছে ঝিনুক অঞ্চল। ঠিক আছে, এই অংশটুক, এখান থেকে এই অংশটুককে বলা হয়ে থাকে ঝিনুক অঞ্চল। এই অঞ্চলে যেটি হয়, এই অঞ্চলে সমুদ্র তরঙ্গের যে ক্ষয় ও গঠন ক্রিয়া সেটি সুস্পষ্ট হয়। আমি বারে বারে বলছি সমুদ্র তরঙ্গের গঠন ক্রিয়া এবং ক্ষয়। সমুদ্র তরঙ্গ কি? সমুদ্রের যে আঘাত, পানি রাশির যে উঁচু নিচু অবস্থান সেটাকে আমরা তরঙ্গ বলে থাকি। সেই তরঙ্গের কারণে যে ভূমির ক্ষয় বা ক্ষয়, কারণ এটা হচ্ছে মহাদেশীয় কি অংশ, এই অংশটা হচ্ছে মহাদেশীয় অংশ। তাহলে এই যে মহাদেশীয় অংশের যে ক্ষয় সেটি সমুদ্র তরঙ্গের দ্বারা সর্বাধিক হবে, কারণ এখানে সমুদ্রের তরঙ্গের কর্মকাণ্ড হচ্ছে সর্বাধিক, তাই না? আমি কিন্তু ক্ষয় কার্যের সময় বলেছিলাম যে সমুদ্রের তরঙ্গ ক্ষয় কার্য করে থাকে, এই ক্ষয় কার্য এখানে আমরা দেখছি। তাহলে কোথায় হবে সমুদ্রের ক্ষয় কার্য? ঝিনুক অঞ্চলে। তটদেশীয় অঞ্চলে অবশ্যই হবে, কিন্তু সেটি কম। সর্বাধিক ক্ষয় কার্য যেখানে দেখা যায় সেটি হচ্ছে ঝিনুক অঞ্চল। ঠিক আছে বাবারা, তাহলে আমরা জানলাম তটদেশীয় অঞ্চল আর ঝিনুক অঞ্চল কি। সাধারণত তটদেশীয় অঞ্চলের পরে যেটি সর্বাধিক নিচে নেমে যায় সেটি হচ্ছে ঝিনুক অঞ্চল, যেখান থেকে ঢাল শুরু না হয়। কারণ আমরা কিন্তু দ্বিতীয় অংশ পড়েছিলাম মহীঢাল, এই মহীঢাল সম্পর্কে কিন্তু আমরা জানবো কোথা থেকে মহীঢাল হয়। এই যে আমাদের এই অঞ্চলটি মহীসোপান অঞ্চল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এই কারণে যে এখানে দেখা যায় যে মহীসোপান, আমি কিন্তু বলেছি যে সমুদ্র তরঙ্গের বা উপকূলবর্তী অঞ্চলের যে বিস্তৃতি তা উপকূল ভাগের বন্ধুরতার উপর নির্ভর করে। এই মহীসোপান অঞ্চলটি কত দূর পর্যন্ত বিস্তৃত হবে বা মহীসোপান অঞ্চলটি কেমন হবে। মহীসোপান অঞ্চল যদি প্লাবন সমভূমি দ্বারা গঠিত হয় তা বলে এর ঢাল হবে কম এবং এটি বহুদূর পর্যন্ত বিস্তৃত হবে। কিন্তু মহীসোপান অঞ্চলে যদি কোনো ভঙ্গিল পর্বতমালা থেকে থাকে বা কঠিন শিলা দ্বারা গঠিত হয় তাহলে সেটি হঠাৎ করে নিচে নেমে যাওয়ার প্রবণতা লাভ করে। অর্থাৎ সেখানে ঢাল হবে কম এবং সাডেনলি সেখানে মানে বিস্তৃতি হবে কম, ঢাল হবে খুব দ্রুত, সাডেন সেখানে সেটা নেমে যাবে। ঠিক আছে, আর যদি সেটা প্লাবন সমভূমি দ্বারা গঠিত হয় তাহলে অনেক দূর পর্যন্ত যাবে। কেন? কারণ প্লাবন সমভূমির যে পলি মাটি সেটি অতি সূক্ষ্ম হয়, অতি সূক্ষ্ম হওয়ার দরুন সেটি অনেক ক্ষয় হয় এবং অনেক দূর পর্যন্ত সে পরিবাহিত হতে পারে, কারণ তার ভার কম। আর যেহেতু কঠিন শিলার মধ্যে কি হবে, ক্ষয় কার্যের পরিমাণ কম এবং যখনই সেটার ক্ষয় হয়ে ভাঙে সেখানে সেটা কি হবে, যে সেটা আমি যেটাকে বলতেছি যে বড় বড় কণা হয় এবং বড় বড় যখনই হবে তখন সে ওইখানে নিমজ্জিত হওয়ার প্রক্রিয়া হলে তাহলে সেখানে ঢালটাও কি হয়, সরাসরি নিচের দিকে চলে যায় অনেক দূর বিস্তৃত না হলে। ঠিক আছে, উপকূল ভাগের নিমজ্জিত উপকূল ভাগের মহীসোপান
তাই যে অঞ্চলে প্লাবন সমভূমি, যেমন আমাদের দেশের মহীসোপান অনেক দূর, বঙ্গোপসাগরের মহীসোপান অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আবার প্রশান্ত মহাসাগরের যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা অর্থাৎ পূর্ব উপকূল, সেখানে মহীঢালের পরিমাণ বেশি। আবার প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল, যেখানে জাপান, চীন অবস্থিত, ফিলিপাইন দ্বীপপুঞ্জ অবস্থিত, সেখানে মহীসোপান বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আমরা তলদেশ সম্পর্কে যখন আবার জানবো, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। এরপর সেটি হচ্ছে আমাদের আমি বাসার থেকে চিন্তা ভাবনা করে আসি আজকে অর্ধেক বই শেষ করে ফেলবো, কিন্তু এখানে এসে কেন জানি আমার অর্ধেক বই আর শেষ হয় না। তারপরে হচ্ছে মহীঢাল। মহীঢালটা কি? এই হচ্ছে আমার স্থলভাগ, দেন মহীসোপান, দেন যেটা সোজা নিচের দিকে নেমে যায় ঢাল হয়ে, সেটাকে বলা হয়ে থাকে মহীসোপান অর্থাৎ মহীঢাল। অর্থাৎ মহীসোপানের শেষ সীমা হতে যখন ভূভাগ হঠাৎ করে নিচে নেমে যায়, সেই যে নিচে নেমে ঢালের ন্যায় সৃষ্টি হয়, সেটাকেই আমরা বলি মহীঢাল। অর্থাৎ ভূভাগ যদি মহীসোপানের শেষ সীমানা হতে ভূভাগ যেখানে হঠাৎ করে নিচে নেমে যাবে, যে ঢালটি সৃষ্টি হবে, সেটাকেই বলা হয়ে থাকে মহীঢাল। মহীঢাল সাধারণত বলা হয়ে থাকে যে এটি গড়ে 32 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে, কিন্তু অত হয় না। মহীঢালের উপরিভাগ কখনোই সমান, বেশিরভাগ ক্ষেত্রেই সমান হয় না। অসংখ্য আন্তঃমহাসাগরীয় গিরিখাত মহীঢালের মধ্যেই থাকে, এই অংশে থাকে বলে এখানটি মানে এই অঞ্চলটি খুবই বন্ধুর হয়ে থাকে। বন্ধুর মানে কি? বারে বারে তো বন্ধুর বলছি, বন্ধুর কি জানো? যে ভূমি কোথাও উঁচু কোথাও নিচু, সেটাকে বলা হয়ে থাকে বন্ধুর। বাংলার কথা নাকি? আমার কথা না, এটা হচ্ছে বাংলার কথা। এক কথায় প্রকাশ করো যেটা আমরা জানি, সেটাকে বলা হয়ে থাকে যে কোথাও উঁচু কোথাও নিচু, সেটা হচ্ছে বন্ধুর। তো মহীঢাল অঞ্চল বন্ধুর হয়ে থাকে। সাধারণত আন্তঃমহাসাগরীয় গিরিখাত এই অঞ্চলগুলোতে অবস্থান করে, এর জন্য এই অঞ্চলটি হঠাৎ করে ঢালু প্রাপ্ত হয়। গিরিখাত হলো যেখান দিয়ে খাতের ন্যায়, অর্থাৎ তার তলদেশে যদি খাতের ন্যায়, নদীর যেমন নদীর খাত আছে যে তলদেশে যে গভীর অঞ্চলে সৃষ্টি করে, সেটি ঠিক একইভাবে মহাসাগরীয় অঞ্চলে যে খাতের ন্যায় ভূমিরূপ আছে, সেটাকে বলা হয়ে থাকে গিরিখাত। সেই গিরিখাত যদি নদী থেকে থাকে, তাহলে তো অবশ্যই সেখানে আরো বেশি গিরিখাত মানে খাত সেখানে সৃষ্টি হয়। যাই হোক, আমরা ওই দিকে না যাই। আন্তঃমহাসাগরীয় গিরিখাত এখানে অবস্থান করে, তাই এই অঞ্চলটি খুবই বন্ধুর প্রকৃতির হয়, অর্থাৎ খুবই উঁচু নিচু অঞ্চলের হয়ে থাকে। এর ঢাল মৃদু হলে, যদি ঢালটি মৃদু হয় অর্থাৎ হালকা ঢাল হয়, তাহলে সেক্ষেত্রে এইসব অঞ্চলে এসে মৃত জীবজন্তুর দেহাবশেষ, পলি মাটির অবক্ষেপণ এখানে দেখা যায়। কিন্তু ঢাল যদি এখানে অর্থাৎ মহীসোপান কম, মহীঢালের পরিমাণটা বেশি, তাহলে সেখানে উপকূল ভাগ আরো বন্ধুর প্রকৃতির হয়। আমি কিন্তু একটু আগে তোমাদের বললাম যে আমাদের প্রশান্ত যে মহাসাগর, প্রশান্ত মহাসাগরের ভূপ্রকৃতি কিরূপ। প্রশান্ত মহাসাগরের যে ভূপ্রকৃতি, তার পূর্ব উপকূল, প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার রকি এবং আন্দিজ পর্বতমালা থাকায়, ভঙ্গিল পর্বতমালা থাকায়, সেখানে মহীসোপানের পরিমাণ দেখা যায় একদমই নগণ্য, মহীঢালের পরিমাণটা বেশি। ঠিক একইভাবে জাপান ও চীন উপকূলে আবার দেখা যায় যে ওই অঞ্চলগুলোতে মহীসোপানের পরিমাণ বেশি। আবার সেখানে যেহেতু নদী আছে, সেই নদীগুলোর কারণে বা সাগরগুলোর প্রান্তদেশীয় সাগরের কারণে ওই অঞ্চলে মূলত মহীসোপানের পরিমাণটি বেশি। তাহলে মহীসোপান আর মহীঢালের মধ্যে আমরা কিন্তু একটা পার্থক্য পেলাম। মহীঢাল হচ্ছে মহীসোপানের শেষ প্রান্তে গিয়ে যে অংশটি হঠাৎ করে নিচে নেমে যাবে ঢালের ন্যায়, সেটি হচ্ছে মহীঢাল। আর মহীঢাল অংশ সাধারণত বন্ধুর প্রকৃতির হয়, কিন্তু মহীসোপান তেমন বন্ধুর না, এটি খুবই মানে প্লাবন সমভূমি, সেটি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয় এবং অনেক দূর পর্যন্ত চলাচলের সুযোগও থাকে। চলাচল বলতে আবার হাঁটা চলা বলি নাই। তো তারপরে যেটি আমাদের ছিল সেটি হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। কি ছিল বাবা? গভীর
সমুদ্রের সমভূমি। এখন মনে মনে চিন্তা ভাবনা আসছে, তাই না? যদি ক্লাস দেখে থাকো তাহলে চিন্তা ভাবনা করছো, আর এই সমুদ্রের তলদেশে আবার সমভূমি আসলো কোথা থেকে, তাই না? গভীর সমুদ্রেও অবশ্যই সমভূমি আছে। আমি কিন্তু বলেছি যে আমাদের এই ভূমিরূপ যে রকম উপরিভাগে আমরা পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি দেখে থাকি, ঠিক একইভাবে সমুদ্রের তলদেশেও পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি সবকিছুই রয়েছে। এবং আমি কিন্তু আগেই বলেছিলাম এই গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলটি সবচেয়ে বেশি বৈচিত্র্যময় অঞ্চল। ঠিক আছে, তো গভীর সমুদ্রের সমভূমি অঞ্চল কোনটি, এটি আগে আমরা আঁকি। এই হচ্ছে আমার স্থলভাগ, এই হচ্ছে আমার মহিষপানি অঞ্চল, এই হচ্ছে আমার মহিঢালের অঞ্চল। দেন যে অঞ্চলটি আমার চলে গেছে সেটাকেই বলা হয়ে থাকে সাধারণত গভীর সমুদ্রের সমভূমি অঞ্চল। মহিঢাল শেষ হওয়ার পর হতে সমুদ্রের তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকেই সাধারণত গভীর সমুদ্রের সমভূমি বলা হয়ে থাকে। এর গভীরতা 3 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত হতে পারে। গভীর সমুদ্রের সমভূমি বলা হলেও এই অঞ্চলটিও কিন্তু বন্ধুর প্রকৃতির। কেন? কারণ সবচেয়ে বৈচিত্র্যময় যে বলেছি সেই বৈচিত্র্যটা কি, তাই না? আমাদের মতো বিল্ডিং আর এখানে নাই বাবা। এখানে বৈচিত্র্যতা বিল্ডিং নিয়ে নয়, প্রকৃতি তার নিজস্ব বৈচিত্র্যতা সেখানে সৃষ্টি করেছে। কারণ এই গভীর সমুদ্রের সমভূমিতে রয়েছে পাহাড়, পর্বত, মালভূমি, আবার নানা আগ্নেয়গিরি, এই সব বিষয়। ঠিক আছে, আবার টেবিলের ন্যায় ভূমিরূপও আছে যেটাকে বলা হয়ে থাকে গায়ট। তো এই যে বিষয়গুলো মূলত আমরা এই গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলেই দেখতে পাই। এখন বলতে মানে চিন্তা করছে, হ্যাঁ সমুদ্রের সমভূমিতে আবার মালভূমিও আছে। হ্যাঁ বাবা আছে, মালভূমিও আছে, ভগ্ন অংশ আছে, মগ্ন চড়া আছে। এই গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলে অনেক কিছুই দেখা যায়। এখানে নানা ধরনের আগ্নেয়গিরি আছে এবং এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত এমন সময় দেখা যায় যে এই উৎক্ষিপ্ত অগ্নুৎপাত থেকে যেটি উপরে উঠে এসে ভূমিরূপে সৃষ্টি করে, যেটিকে আমরা দ্বীপের ন্যায় দেখে থাকি। যেমন প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা যেটাকে আমরা বলে থাকি, সেটাও মূলত কিন্তু একটি আগ্নেয় দ্বীপ। হাওয়াই দ্বীপপুঞ্জও কিন্তু আগ্নেয় দ্বীপ। এই গভীর সমুদ্রের তলদেশ থেকে আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত লাভা সঞ্চিত হতে হতে মূলত এরূপ ভূমিরূপের এবং বৈচিত্র্যময় ভূমিরূপের সৃষ্টি করেছে। এই গভীর অংশে পলিমাটি, সিন্ধুমল, তারপরে আগ্নেয়গিরির লাভাও এখানে সঞ্চিত হতে থাকে। সূক্ষ্ম সঞ্চিত হয়ে স্তরে স্তরে সৃষ্টি হয়ে পাললিক শিলা গঠিত হয়েছে। আমাদের যে হিমালয় পর্বতমালা সেটিকে কিন্তু আমরা বলেছি যেটি সমুদ্রের তলদেশে ছিল, কারণ সমুদ্রের তলদেশে যদি না থাকতো তাহলে অত গভীরে গিয়ে উপরে জীবাশ্ম পাওয়া যেত না। এখন বলতে পারো কেউ খেয়ে ওইখানে ফেলে আসতে বাবা এটা জীবাশ্ম না। শিলার মধ্যে যখন জীবের অশ্ম অর্থাৎ হাড়গোড় দেখা যায় সেটি জীবাশ্ম, এবং সেই হাড়গোড় গুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সামুদ্রিক মাছের। তো সামুদ্রিক মাছ তো সেখানে গিয়ে উড়ে পড়েনি। আর এই যে আমাদের স্তরে স্তরে অর্থাৎ ধাপে ধাপে যে পলির সঞ্চয়, সেটি থেকে সহজেই বোঝা গেছে যে এটি অনেক সময় কোথায় ছিল, সমুদ্রের তলে এসেছিল এবং প্রকৃতির কোনো ভূ-আভ্যন্তর আলোড়নের কারণে এবং ভাঁজের কারণে, ভাঁজ খাওয়ার কারণে এটি উপরের দিকে উত্থিত হয়েছে। মূলত এই সমুদ্রের তলদেশের এই সমতল ভূমিতে মূলত এই জিনিসগুলো হয়ে থাকে। যাই হোক, তাহলে আমরা বললাম যে এই যে গভীর সমুদ্রের সমভূমি অঞ্চল সেখানে রয়েছে আমাদের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, কারণ এখানেই মূলত আমাদের সবকিছু থেকে থাকে। এরপর হচ্ছে গভীর সমুদ্র খাত। গভীর সমুদ্র খাত, এখন চিন্তা ভাবনা করো, আমি একটু আগে বলেছি আন্তঃমহাসাগরীয় খাতের সাথে এখানে পার্থক্য আছে। সমুদ্র খাত যেহেতু মহাসাগরীয় তলদেশের যে সমভূমি, সেই সমভূমি যখনই অঞ্চলে যে মাঝে মাঝে গভীর গর্ত দেখা যায় সেটাকেই বলা হয়েছে গভীর সমুদ্র খাত। গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে, অর্থাৎ আমি আবার আঁকছি, আমি বারে বারে কিন্তু এটাকে এঁকে দেখাচ্ছি কারণ আমার ছেলেরা যাতে বারে বারে সেটা ভালো করে বুঝে। এই হচ্ছে আমার সমভূমি অঞ্চল, সমভূমির থেকে গেছে মহিষপান, মহিষপানের থেকে হঠাৎ ঢাল নামছে মহিঢাল, তারপরে হচ্ছে আমার কি বাবা কি গভীর সমুদ্রের সমভূমি। এবং এই সমভূমি অঞ্চলের মাঝে যখন এই রকম খাতের ন্যায় অর্থাৎ যে গর্তের ন্যায় ভূমিরূপের সৃষ্টি হয় সেটাকে বলা হয়ে থাকে
গভীর সমুদ্র খাত। পাশাপাশি অবস্থিত মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে মূলত এই গভীর সমুদ্র খাতের সৃষ্টি হয়। অর্থাৎ এই হচ্ছে একটি মহাদেশীয় পাত, মহাদেশ, আর এই হচ্ছে একটি মহাসাগরীয় পাত। এই দুইজনের মাঝে যে সংঘর্ষ বা সরে যাওয়ার প্রবণতা, সেখানে যে খাতের অর্থাৎ গর্তের সৃষ্টি হচ্ছে, সেটিকে বলা হয়ে থাকে গভীর সমুদ্র খাত। ঠিক আছে, পৃথিবীর সর্বাধিক গভীর খাত হচ্ছে আমাদের বলছি কেন, প্রশান্ত মহাসাগরের, মানে আমাদের পৃথিবীর প্রশান্ত মহাসাগরের ম্যারিয়ানা খাত, যা গুয়াম দ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এখন গুয়াম দ্বীপ কোথায়? গুয়াম দ্বীপ বাবা জাপানের ওইদিকে গুয়াম দ্বীপ। আর দেখা গেছে যে এই যে খাতগুলো সাধারণত সমুদ্র পৃষ্ঠের এই খাতগুলো বেশিরভাগই হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। অন্যান্য মহাসাগরে যে নেই তা না, সেটা তুলনামূলকভাবে কম। বেশিরভাগ খাতই আমাদের প্রশান্ত মহাসাগরে অবস্থিত, কারণ প্রশান্ত মহাসাগর আমাদের এই জলভাগের সম্পূর্ণ অর্ধেক। আমরা বলতে পারি যে অর্ধেকই হচ্ছে আমাদের এই প্রশান্ত মহাসাগর। এবং এই বিরাট পাত, এশীয় পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের কারণে এই অঞ্চলে যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাতেরও সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে এই অঞ্চলে অনেক খাতের সৃষ্টি করেছে। আমরা যখন এই মহাসাগরের তলদেশ সম্পর্কে জানবো, সে বিষয়গুলো সম্পর্কে আরো বেশি করে জানবো। এছাড়াও সমুদ্র তলদেশের আরো একটি বৈচিত্র্যময় ভূমিরূপ হচ্ছে শৈলশিরা। এখন তোমরা বলতে পারো, আমি তো এটা 4 নাম্বার দেই নাই রে বাবা, হ্যাঁ, এখন সেটাকে বলতে পারো এই শৈলশিরা কি। তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে শৈলশিরা কি, শৈল মানে কি? পড়াশোনা তো সব নষ্ট হয়ে গেছে না বাবা, পড়াশোনা তো করতে হয় না এখন আর। বাবা মা বললেও আমরা পড়ি না। কেন পড়বো? আমরা এমনি এমনি সব পারি। শৈল মানে হচ্ছে সমার্থক শব্দের পাহাড়ের শৈল বা পর্বতের সমার্থক হচ্ছে শৈল। তো এই যে শৈল কি শিরা, সেটা কি? কোন উঁচু পার্বত্য অঞ্চল থেকে যখন শিরা মানে দেখা যায় যে ধাপ ধাপ গুলো, যেমন পর্বতমালা অঞ্চলে যখন কোন উচ্চ পর্বত শৃঙ্গ থেকে অন্যান্য পর্বত শৃঙ্গ শিরার ন্যায় ভূমিরূপ দেখা যায়, সেটাকে মানে সংযোগ করলে একটার সাথে আরেকটা সংযোগের ফলে যে শিরার ন্যায় ভূমিরূপের সৃষ্টি হয়, শিরা অর্থাৎ রেখা, শিরার ন্যায় যে ভূমিরূপের সৃষ্টি হয়, সেটাকেই বলা হয়ে থাকে শৈলশিরা। যেমন ধরো আমি একে দেখাই, এই হচ্ছে একটি উচ্চ পার্বত্য অঞ্চল, এখানে আরেকটি অবশ্যই পর্বত হবে, ছোট ছোট এখানে তার শৃঙ্গ থাকবে অনেক। এই যে শৃঙ্গগুলোর মধ্যে এই যে উচ্চ পার্বত্য অঞ্চলে যে রেখার ন্যায় ভূমিরূপ আমরা দেখতে পাই, সেটাকেই বলা হয়ে থাকে শৈলশিরা। ঠিক একইভাবে সমুদ্রের তলদেশেও এরকম শৈলশিরা রয়ে গেছে। সমুদ্রের তলদেশে বলা হয়ে থাকে যে ভূঅভ্যন্তরস্থ ম্যাগমা যখন সমুদ্রের কোনো ফাটল দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে বা পর্বতের ন্যায় অবস্থান করে, দেয়ালের ন্যায় থাকে, সেটি কঠিন ভাবে অবস্থান করে, কঠিন শিলার ন্যায়, সেটাকেই বলা হয়ে থাকে শৈলশিরা। সমুদ্রের তলদেশে, আমি আবার বলছি, সমুদ্রের তলদেশে যখন কঠিন ভাবে মানে ম্যাগমা সঞ্চয় হয়ে যে কঠিন পাহাড়ের ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে, কঠিন শিলার দ্বারা গঠিত হয়ে, যেটা নাকি আমরা বলতে পারছিলাম কি যে দেয়ালের ন্যায় ভূমিরূপের ন্যায় দাঁড়ায় থাকে, সেটাকে বলা হয়ে থাকে শৈলশিরা। পৃথিবীর শৈলশিরাও সাধারণত দেখা যায় যে আটলান্টিক মহাসাগরে যে এস আকৃতির মাঝের এস আকৃতি শৈলশিরা, সেটার থেকে মানে সবচেয়ে বেশি বৈচিত্র্যময় একটি ভূমিরূপ। প্যাসিফিক আটলান্টিকেও আছে, আমাদের প্যাসিফিক অর্থাৎ প্রশান্ত মহাসাগরেও দক্ষিণ ভাগে এরকম শৈলশিরা আছে। সাধারণত সমুদ্রের তলদেশের অভ্যন্তরের ভূমিরূপ মানে প্রশস্ত হলে সেই সময়ে মূলত শৈলশিরার সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে তলদেশীয় যে কোনো আমরা মহাদেশ সাগরের তলদেশে যাওয়ার ক্ষেত্রে তার মূল বিষয়টি আসবে, সেটি হচ্ছে মহীসোপান, মহীঢাল, তারপরে হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি এবং সমুদ্র খাত, তারপরে আছে শৈলশিরা। এই বিষয়গুলো হচ্ছে আমাদের জেনে রাখতে হবে, এটা হচ্ছে তার মূল। এই মূল বিষয়গুলো থেকে এখন আমরা জানবো পৃথিবীর প্রত্যেকটি মহাসাগরের তলদেশে কি রকমের ভূমিরূপ আছে। এখন এই মহাসাগরীয় তলদেশের ক্ষেত্রে প্রত্যেকটি আমাদের বাবা
মানে প্রত্যেকটি আমাদের পড়ানোর বিষয় না, আমাদের পড়ানোর বিষয় হচ্ছে তিনটি। সাধারণত আমরা এই তিনটি নিয়ে আলোচনা করি, এবং কারণ এই তিনটি মহাসাগরের মধ্যেই মানুষের যাতায়াত সবচেয়ে বেশি হয়ে থাকে, অর্থাৎ চলাচলের পথটা এই অঞ্চলে বেশি হয়ে থাকে বলে সাধারণত এই অঞ্চল তিনটি, এই মহাসাগর তিনটি আমরা ভালো করে জানি। সেটি হচ্ছে আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগরের তলদেশ। তো তারপরও আমাদের দক্ষিণে কে আছে বাবা? আমাদের উত্তরে আছে বঙ্গোপসাগর, দক্ষিণে আছে হিমালয়, তাই না? হ্যাঁ, এই তো জানবো আমরা। না, আমাদের উত্তরে আছে হচ্ছে হিমালয় আর দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। তো এই দক্ষিণের যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের তলদেশও আমাদের অধ্যয়নের বিষয়। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে মহাসাগরীয় তলদেশের ভূমিরূপের ধারাবাহিকতায় আমরা আজকে জানবো বাংলাদেশের আমাদের যে বঙ্গোপসাগর অর্থাৎ বঙ্গোপযোগ উপসাগর, সেটির তলদেশ সম্পর্কে আমরা কিছু ধারণা জানবো। ঠিক আছে বাবা? তো জানি আমরা বঙ্গোপসাগর সম্পর্কে একটু ধারণা নেই। বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরটা একটু আঁকি আগে। এই হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। শ্রীলঙ্কা আছে এখানে, এখানে মায়ানমার উপকূলও আছে, অন্যান্য দ্বীপ। বেশি বড় হয়ে গেছে ভারত মনে হইতেছে, আর একটু ছোট হইতো। ঠিক আছে, তাহলে শ্রীলঙ্কা এদিকে, এখানে মালদ্বীপ। ভারত মহাসাগরের উত্তরে, অর্থাৎ ভারত যে মহাসাগরের, সেই মহাসাগর এখানে হচ্ছে ভারত মহাসাগর। সেই ভারত মহাসাগরের যে উত্তরাংশ, তাহলে বাংলাদেশের বাবা কোন অংশ পড়লো? বাংলাদেশের উত্তরাংশ পড়েছে, তাই না? হ্যাঁ, এই হচ্ছে উত্তর মানচিত্রের, এই হচ্ছে দক্ষিণ, আর এই হচ্ছে পূর্ব, আর এই হচ্ছে পশ্চিম। তো বাংলাদেশের দক্ষিণে, ঠিক আছে, আর ভারত মহাসাগরের উত্তরে প্রায় 5 ডিগ্রি দক্ষিণ হতে 22 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 5 ডিগ্রি থেকে 22 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ হতে, এবং পশ্চিমে প্রায় 80 ডিগ্রি পূর্ব হতে 95 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত এই মহাসাগরের বিস্তৃতি। এটা হচ্ছে কি বাবা? অক্ষাংশ, আর এটা হচ্ছে তার দ্রাঘিমাংশ। অক্ষাংশ কি? যেটা কিনা এরকম যে লাইনগুলো, সেটাকে আমরা বলি অক্ষাংশ, আর যেগুলো কিনা পূর্ব পশ্চিমে বিস্তৃত সেগুলোকে আমরা বলি দ্রাঘিমাংশ। তাই বলছে ভারত মহাসাগরের উত্তরে 5 ডিগ্রি হতে 5 ডিগ্রি দক্ষিণ হতে 22 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, অর্থাৎ আমরা মূল মধ্যরেখার দক্ষিণ ভাগে আছি, সরি বিষুব রেখার, আমরা মূল মধ্যরেখার দক্ষিণ অংশে আছি, এজন্য দক্ষিণ অংশ বলেছে আমাদের। আর পশ্চিমে প্রায় 80 ডিগ্রি পূর্ব হতে 95 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, সরি নিরক্ষরেখার উত্তর দক্ষিণ ভাগে আমরা আছি, এবং ওইদিকে হচ্ছে সরি অক্ষাংশ আর দ্রাঘিমাংশ 5 ডিগ্রি থেকে 22 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষাংশ, আর এটি হচ্ছে 80 ডিগ্রি থেকে 95 ডিগ্রি দ্রাঘিমাংশ পর্যন্ত মূলত আমাদের এই বঙ্গোপসাগরের অবস্থিত। এটি হচ্ছে আমাদের অক্ষাংশ আর দ্রাঘিমাংশ ভিত্তিক বিস্তৃতি, বোঝা গেছে? তারপরে হচ্ছে যেটি, সেটি হচ্ছে অবস্থান, কোথায় কোন দিকে কি আছে। তাহলে বঙ্গোপসাগরের উত্তর কি? এই হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, এর উত্তরে কি, দক্ষিণে কি, পূর্বে কি, পশ্চিমে কি, সেটি সম্পর্কে জানবো। এর পূর্ব দিকে হচ্ছে মায়ানমার ও বাংলাদেশের অংশ, অর্থাৎ মায়ানমার ও বাংলাদেশের অংশ। এর উত্তরে হচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অংশ, অর্থাৎ আমাদের, আর হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গের অংশ। তারপরে হচ্ছে এর দক্ষিণ পশ্চিমে হচ্ছে শ্রীলঙ্কা, দেখো দক্ষিণ পশ্চিমে চলে আসছে শ্রীলঙ্কা, এবং এর দক্ষিণ পূর্বে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটাও ভারতের দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর।
এর আয়তন প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটার। বাবা আয়তন কত? 22 লক্ষ বর্গ কিলোমিটার। এটা অবজেক্টিভ আসতে পারে, অর্থাৎ নৈবেত্তিক প্রশ্ন তোমাদের আসতে পারে। এর আয়তন হচ্ছে 22 লক্ষ বর্গ কিলোমিটার। তলদেশের গভীরতা সাধারণত বলা হয়ে থাকে সর্বাধিক যে গভীরতা স্থান সেটি হচ্ছে 5258 মিটার। 5258 মিটার। তাহলে আমরা বলতে পারছি যে বঙ্গোপসাগরের এই হচ্ছে তার অবস্থান। তাহলে শেষ সীমা কোনটা? শেষ সীমা বলছে শ্রীলঙ্কা সর্বশেষ বিন্দু ডন্ড্রা হেড থেকে একটি কাল্পনিক রেখার সাহায্যে সুমাত্রা দ্বীপের সর্ব উত্তরের যে দ্বীপ, সেই দ্বীপকে এই বিন্দু দ্বারা এখানে সংযোজিত করে হয়েছে এবং একটি দ্বারা আমাদের যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের শেষ সীমানা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ভারত মহাসাগরের সাথে তার সীমানা নির্ধারণ করা হয়েছে। তাহলে এর আকৃতি কি বাবা? এর আকৃতি হচ্ছে ফানেল আকৃতি। বঙ্গোপসাগরের আকৃতি হচ্ছে ফানেল আকৃতি। বোঝা গেছে? আকৃতি কিরূপ? ফানেল আকৃতি। দেখো ফানেলের ন্যায়। এই ফানেলের ন্যায়ের কারণেই কিন্তু এখানে ঘূর্ণিঝড়ের প্রকোপটা আমাদের অঞ্চলে বেশি। মানে এই যে প্রত্যেক বছর আমরা সমুদ্রের ঘূর্ণিঝড়টা সেটা এখানে পেয়ে থাকি। বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের পূর্ব দিকে আন্দামান সাগর থেকে বিচ্ছিন্ন করেছে। এখানে যে দ্বীপ, এই দ্বীপের দ্বারা এই সাগর, এখানে আন্দামান নিকোবর যে সাগর, সেই সাগর থেকে একে বিচ্ছিন্ন করেছে, অর্থাৎ এই সাগরের সাথে তার সীমারেখা এখানে এসে নির্ধারিত হয়েছে। আয়তন এবং গভীরতার দিক থেকে বঙ্গোপসাগর পৃথিবীর একটি বিশেষ স্থান দখল করে আছে এবং এটি খুব বৈচিত্র্যময় দেখেই তার তলদেশের ভূপ্রকৃতি হয়তো তেমন বৈচিত্র্য না হলেও কিন্তু খুবই একটি অন্যতম স্থানে, মনোরম স্থানে, এর জলবায়ু যেরকম, অর্থাৎ এখানে কিন্তু মৌসুমী বায়ু প্রবাহিত হয় এই অঞ্চল দিয়ে, বৃষ্টিপাত ঘটায়। এই জন্য কিন্তু বঙ্গোপসাগর খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ দেখে আমাদের অধ্যয়নের বিষয় এখানে রাখা হয়েছে। তাছাড়া বঙ্গোপসাগর কিন্তু আমাদের দেশের, অর্থাৎ বঙ্গের সাগর, বঙ্গ যোগ উপসাগর, সেটাকে বলা হয়ে থাকে বঙ্গোপসাগর। এখন কোশ্চেন আসতে পারে উপসাগর কি? উপসাগর হচ্ছে যে সাগরের 3 দিক স্থল ভাগ দিয়ে ঘেরা এবং একদিক উন্মুক্ত মহাসাগরের সাথে সংযুক্ত, সেটাকে বলা হয়ে থাকে উপসাগর। তো এই যে বঙ্গোপসাগর, সেটি আবার 12 নটিক্যাল মাইল রাষ্ট্রাধীন সমুদ্র এলাকা আমাদের রয়েছে এবং 200 নটিক্যাল মাইল হচ্ছে আমাদের অর্থনৈতিক এলাকা হিসাবে আমাদের চিহ্নিত করা হয়েছে। যাই হোক, বঙ্গোপসাগরের এই যে তলদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্যটা কি, অর্থাৎ কি আছে এখানে? প্রথমেই যেটি বলি সেটি হচ্ছে পৃথিবীর বৃহৎ নদীর 3টি নদীর মিলিত ধারা এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে শেষ হয়েছে। সেটি কি? সেটি হচ্ছে গঙ্গা, যেটা আমার দেশে এসেছে, পদ্মা, আমাদের মেঘনা, অর্থাৎ ব্রহ্মপুত্রের ধারাও কিন্তু আমাদের দেশে এসে শেষ হয়েছে। এই 3 নদীর মিলিত ধারা মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এই যে পতিত হওয়া, তাহলে 3 নদীর যে পরিমাণ পলি, সমস্ত পলি এই বঙ্গোপসাগরে কি হয় বাবা? সঞ্চিত হয়। তাহলে বঙ্গোপসাগরের ভূপ্রকৃতিতে অবশ্যই কিছুটা বৈশিষ্ট্য আছে দেখে এটি আমাদের অধ্যয়নের বিষয় আছে এবং পৃথিবীব্যাপী এটা নিয়েও একটা গবেষণার একটি স্থান। বঙ্গোপসাগরের তলদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্যের মধ্যে আছে 1 নাম্বার হচ্ছে 90 ডিগ্রি পূর্ব শৈলশিরা, 2 বেঙ্গল ডিপ সি ফ্যান, 3 নিকোবর ফ্যান, 4 সোয়াচ অফ নো গ্রাউন্ড, 5 বার্মা খাত, 6 চ্যাগস পূর্ব উপকূল খাত উল্লেখযোগ্য। আমি কিন্তু 6টি বিষয় তোমাদের বলেছি। কি কি? 1 90 ডিগ্রি পূর্ব শৈলশিরা, 2 আমি লিখতে গেলে অনেক সময় লাগবে সোয়াচ অফ নো গ্রাউন্ড, 3 বেঙ্গল ডিপ সি ফ্যান, 4 নিকোবর ফ্যান, 6 চ্যাগস পূর্ব উপকূল খাত এবং 6 হচ্ছে কি 90 ডিগ্রি পূর্ব শৈলশিরা। এই 6টি বিষয় তাছাড়া আছে বার্মা খাতও কিন্তু আমাদের এই বঙ্গোপসাগরেই অবস্থিত। তো এই যে এই বিষয়গুলো, সেগুলো
আমাদের এই বঙ্গোপসাগরের তলদেশের ভূপ্রকৃতি সর্বোচ্চ বৈচিত্র্যময় একটি ভূপ্রকৃতি। 90° পূর্ব শৈলশিরা বাংলাদেশের মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রায় 90° দ্রাঘিমা বরাবর পর্যন্ত বিস্তৃত। একদম মাঝখান দিয়ে, যেহেতু 80° আছে তাহলে 90, এই 90° বরাবর বাবা বিস্তৃত হয়েছে। ঠিক আছে, উত্তর দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছে। এই শৈলশিরা 15° উত্তর অক্ষাংশ থেকে 30° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। 90° পূর্ব শৈলশিরার পশ্চিমে আছে বেঙ্গল ফ্যান, এদিকে আছে বেঙ্গল ফ্যান। ফ্যানের ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি করেছিল আমি তোমাদের কিন্তু পড়িয়েছি যে পাখার ন্যায় ভূমিরূপ। আর পূর্ব দিকে হচ্ছে সেটি হচ্ছে বেঙ্গল ফ্যান, আর এর পূর্বে হচ্ছে পশ্চিমে হচ্ছে বেঙ্গল ফ্যান এবং পূর্বে হচ্ছে নিকোবর ফ্যান। তো এই যে এই ফ্যান, সেই ফ্যান কিন্তু আমাদের একটি বৃহৎ একটি ভূপ্রকৃতি। তারপরে হচ্ছে আরেকটি হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, বঙ্গোপসাগরের সবচেয়ে বৈচিত্র্যময় ভূমিরূপ হচ্ছে গঙ্গা গিরিখাত, যা সোয়াচ অফ নো গ্রাউন্ড নামে পরিচিত। সেটি একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ, অত্যন্ত খাড়া তীর বিশিষ্ট এবং উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম প্রশান্ত এবং প্রশস্ত এবং দক্ষিণ পূর্ব এই অঞ্চল দিক থেকে সে চলে গেছে, এইখান দিয়ে সে চলে গেছে। সোয়াচ অফ নো গ্রাউন্ডের এই উপস্থিতির কারণে যে জোয়ার ভাটা, সে জোয়ার ভাটার যে পললের অধঃক্ষেপণ বা পললের যে গতিবিধি সেটি জমা হতে পারে না। এই পলি যদি আমাদের এখানে জমা হতো তাহলে আরেকটি বাংলাদেশ হয়তো এতদিনে সৃষ্টি হয়ে যেত, কিন্তু সোয়াচ অফ নো গ্রাউন্ডের কারণেই বলা হয়ে থাকে যে কি হয় না বাবা, আমাদের যে এত পলি যাচ্ছে সেই পলি আর সেখানে সঞ্চিত হতে পারছে না। তো আজকে আমি যেহেতু সময় আমাদের 45 মিনিট হয়ে গেছে, আমি আজকে এই পর্যন্তই শেষ করব। আগামী ক্লাসে আমি এই বঙ্গোপসাগর দিয়ে আবার শুরু করব এবং পরবর্তীতে প্রশান্ত আটলান্টিক দিয়ে শেষ করব। আমি আগেই বলেছিলাম যে আমি গল্পটি বলবো, কিন্তু যেহেতু সময় নেই, আমি শেষ ক্লাসে তোমাদের বোপদেবের গল্প বলেছিলাম বাবা, তোমাদের কিন্তু সেই অবস্থা এখন হচ্ছে। তোমরা কিন্তু কলস যদি মাটি ক্ষয় করে, তোমরা কিন্তু একটু পড়াশোনা করলে নিজেদের এই ব্রেন স্টর্মিংটা করতে হবে। তোমরা কিন্তু ধীরে 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 বইয়ের উপরে ময়লা জমাচ্ছ, আর মাথায় কিন্তু তোমাদের বাবা ধীরে ধীরে পড়াশোনার মনটি চলে যাচ্ছে। তো এই যে পড়াশোনা বাবা দ্রুত একটু নিজের একটু পড়ো, বইটা একটু খুলে বসো, পড়তে লাগবে না, খুলে বসলেই কিন্তু চোখটা একটু যাবে, তাহলেই কিন্তু হবে। পড়ো গল্পের ন্যায়। হয়তো তোমরা এখন সবাই মোবাইলে অভ্যস্ত, কিন্তু বইয়ের যে গন্ধ বাবা, সে খুবই সুন্দর একটি গন্ধ। তো এই বইয়ের গন্ধটাকে অনুভব করো, যে কাগজের কি গন্ধ। তাই কাগজের গন্ধ অনুভব করে আমি আবার পরের ক্লাস হয়তো গল্প দিয়েই শুরু করব। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, যাই করো না কেন একটু পড়ো, আর দুপুরে রোদে একটু কম বের হও, এখন অনেক রোদ। ধন্যবাদ সবাইকে বাবা, শুভ বিকাল।